আসসালামু আলাইকুম। হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকে আমি রাইট ইজ এ ভার্বের কন্ডিশনাল সেন্টেন্সের উপর আলোচনা করব। এখন থেকে নিয়মিত আমি সিলেবাস ভিত্তিক গ্রামারের আলোচনা করব। রাইট ফ্রম ভার্ব এবং প্রিপজিশন পাশাপাশি আমি চালিয়ে যাব। আপনারা এখন আর টেনে টেনে দেখতে যাবেন না। একটা কবিতা শোনালাম শুরুতে, আপনারা কবিতাটা টান দিয়ে সরাই দিয়ে কবিতাটা দেখেই শেষ। যার ভিতরে চেতনা থাকবে ইনশাল্লাহ আপনারা তারা অবশ্যই পুরো লেকচারটি দেখবেন। কারণ আমরা বাজারে যে বইপত্র দেখতেছি তার মধ্যে অনেক তথ্য দেওয়া হয়নি, যেটা আপনাদের এই সময়ও লাগে, পরবর্তীতেও লাগে, আজীবন লাগে। সেগুলি আমি এখানে উপস্থাপন করব। বোর্ডে সম্পূর্ণ উদাহরণগুলো দেওয়া আছে। আপনারা শুরুতেই বোর্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। একটা স্ক্রিনশট আপনারা সম্পূর্ণ বোর্ডে একটা স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার পরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আচ্ছা, আসি আমরা। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কাদের বলি? কন্ডিশন অর্থ শর্ত, শর্তমূলক বাক্য। এখন আমরা যেটা আগে শিখেছি সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কিন্তু এখানে আর একটা বিষয় জিরো কন্ডিশন। আবার আনরিয়েল পাস্টকে ক্লিয়ার করে দেওয়া হয়নি। এবার আমরা আসি। এটা হচ্ছে প্রথমে 1 এবং 2-এ যে উদাহরণ দুটি আছে, এই দুটি আছে জিরো কন্ডিশনের। ইফ আই ইট ব্রেকফাস্ট আই ফিল গুড অল দ্য ডে। ইফ আই ডিড মাই হোমওয়ার্ক মাই টিচার বিকেম হ্যাপি। এখানে আপনারা লক্ষ্য করেন ইফের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, প্রেজেন্ট ফর্ম। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। বাক্যের দুটো অংশ আছে। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই জন্যে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রিন্সিপাল ক্লোজটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আবার এখানে আসেন, সাবঅর্ডিনেট ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে, প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট, এরকম আমরা বলতে পারি। এখন এই একমাত্র জিরো কন্ডিশানে 1, 2 এটা জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনে আমরা ইফের পরিবর্তে হোয়েনও ব্যবহার করতে পারি। আর কথা না, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন কোথাও আমরা হোয়েন ব্যবহার করতে পারবো না ইফের পরিবর্তে। বাট জিরো কন্ডিশনে আমরা ইফের পরিবর্তে হোয়েন ব্যবহার করতে পারবো। তবে ইফ আই ইট ব্রেকফাস্ট আই ফিল গুড অল দ্য ডে। হোয়েন আই ইট ব্রেকফাস্ট আই ফিল গুড অল দ্য ডে। ইফ আই ডিড মাই হোমওয়ার্ক মাই টিচার বিকেম হ্যাপি। এখানে দেখি হোয়েন আই ডিড মাই হোমওয়ার্ক মাই টিচার বিকেম হ্যাপি। এখানে ইফের পরিবর্তে হোয়েন করা যায়, হোয়েন দেওয়া যায় কখন? যখন যেটা জিরো কন্ডিশন, শুধুমাত্র জিরো কন্ডিশনে। এবার আমরা ফার্স্ট কন্ডিশন 3 নম্বরে আছে ফার্স্ট কন্ডিশন। এখানে দেখেন যে ইফ ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, ইফ ক্লোজ যেটা ইফ দিয়ে যে অংশ গঠিত, এটা যে সবসময় বাক্যের শুরুতে পড়বে তা না, সেটা আগে পরে যে কোনো জায়গায় যেতে পারে। এখানে আমি আনছি কোথায়? ইফ ক্লোজটি আনছি এ পাশে, এখানে নিয়ে আসছি। এখানে সাবঅর্ডিনেট ক্লোজটি পরে দিছি, প্রিন্সিপাল ক্লোজটি আগে দিয়েছি। তাহলে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট কন্ডিশন মোতাবেক ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। তাহলে এই যে উইল ক্যাচ কোল্ড, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড।
আবার এটা আগে পরে যে কোনো জায়গায় নেওয়া যায়। ইফ ক্লোজটি আগেও আনা যায়, পরে আনা যায়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইফ দ্বারা গঠিত ওটা আসছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাদবাকি অংশটা আসছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ সবসময় আগে আসবে এমন কোনো কথা নাই। প্রিন্সিপাল ক্লোজও আগে আসতে পারে, সাবঅর্ডিনেট ক্লোজও আগে আসতে পারে, যেভাবে যেভাবে লিখে। তাহলে ইফ দ্বারা গঠিত ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে প্রিন্সিপাল ক্লোজটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, যদি সাবঅর্ডিনেট ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, অর্থাৎ ইফ ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটি হবে পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন কি? যে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টে পরে উড, কুড অথবা মাইট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বলি বেস ফর্ম বা রুট ফর্ম। একটা কথা মনে রাখবেন যে এই বেস ফর্ম বা রুট ফর্ম কিন্তু আসলে ইনফিনিটিভ। মোডাল অক্সিলারির পরে ভার্বের যে রূপ বসে সবই ইনফিনিটিভ, শুধু টু এর পরে ইনফিনিটিভ বসে না। মোডাল অক্সিলারিগুলোর পরে বা মোডাল অক্সিলারিগুলোর পরে আবার প্রাইমারি অক্সিলারি যেমন ডু, ডাজ, ডিড এদের পরে মূল ভার্বের যে রূপটা আসে সেটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে এখানে যেমন ইফ আই স হিম, এটা স আছে পাস্ট ইনডেফিনিট, সির পাস্ট ফর্ম স, পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা পাস্ট কন্ডিশনাল। এখানে আমি লিখছি উড, আই উড গিভ হিম দ্য নিউজ, তাহলে এখানে উড বসেছি, এই গিফট আছে ইনফিনিটিভ। আমরা প্রেজেন্ট ফর্ম বলি না, সমস্ত প্রেজেন্ট ফর্ম মূলরূপ, সমস্ত মূলরূপই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সমস্ত প্রেজেন্ট ফর্ম কিন্তু মূলরূপ না। গিভ ও প্রেজেন্ট ফর্ম, গিভস ও প্রেজেন্ট ফর্ম, মূলরূপকে গিভ, এই মূলরূপটার নামই হচ্ছে মূলত ইনফিনিটিভ। আমি ইনফিনিটিভ চ্যাপ্টার আপনারা দেখবেন, ইনফিনিটিভের উপর লেকচারটা আপনারা ভালোভাবে দেখবেন। খুবই কম সংখ্যক মানুষে দেখেছেন। ভাইয়েরা, আপামনিরা যারা এই ক্লাস করতেছেন, নিজেকে ডেভেলপ করতে হলে এটা শেষ সময়, বিশেষ করে 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় অত্যন্ত কম। 23 সালের এখন প্রস্তুতি নিতে থাকেন, আস্তে আস্তে সুন্দরভাবে গড়ে উঠবেন। এবং এখন থেকে কন্টিনিউয়াস একদিন পর একদিন আপনাদের সিলেবাস ভিত্তিক আমি লেকচার দিয়ে যাব। এটার নাম থাকবে রাইট ইউজ দ্য ভার্ব লেকচার 1। এরপর আবার দেখবেন রাইট ইউজ দ্য ভার্ব লেকচার 2। আবার দেখবেন যে আমার জামা কাপড়ের টুপিটা বেরো পরিবর্তন হবে, নাহলে বুঝবেন যে একই লেকচার। এই গেঞ্জি গাতে যদি আরও 2টা লেকচার দিই, আপনারা একই লেকচার মনে করবেন। আবার থামস নেইলে দেখবেন ওখানেও ছবি টবি পাল্টে যাবে, এইভাবে একটু বুঝে টুঝে নেবেন। আচ্ছা, আবার দেখেন আরেকটা উদাহরণ দিছি আমরা, এবার আসি এই 5 নাম্বারটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? যে ইফ দ্বারা গঠিত অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, এখানে দেখেন হ্যাড টোল্ড, হ্যাড বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড টোল্ড, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এটা ইফ ক্লোজ, তাহলে এটা হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনাল কি? উড, কুড অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই লেকচারের শেষে আমি বোর্ডটা মুছে পরিষ্কার করে আমি আপনাদের কোন কন্ডিশনালের গঠন কেমন, জিরো কন্ডিশনের গঠন কি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনের গঠন কি, এগুলো আমি লিখে দেবো বোর্ডে। এগুলো আমি আপনাদের বোর্ডে লিখে দেব। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটি অর্থাৎ ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লোজটি অর্থাৎ ইফ বাদে বাকি বাক্যাংশটি হবে কি? পারফেক্ট কন্ডিশনাল। ভার্বের হবে পারফেক্ট কন্ডিশনাল। হোয়াট ইজ পারফেক্ট কন্ডিশনাল? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উড, কুড, মাইট, এখানে একটা ব্যাপার আছে। উড কমনলি ইউজ করা যায়, কুড হচ্ছে এবিলিটি, আর মাইট হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, এবিলিটি, সামর্থ্য। এবিলিটি এবং পসিবিলিটি লিখতে হলে আমাদের বাক্যের মিনিংটা বুঝে করতে হবে, সেজন্য কুড আর মাইট অ্যাভয়েড করে আমি উড ব্যবহার করছি, যে এটার মিনিং সব জায়গায় ক্লিয়ার করে। কিন্তু আমাদের জানা থাকতে হবে যে হ্যাঁ, উডের জায়গা উড হ্যাভ, উড হ্যাভের জায়গায় কুড হ্যাভ বা মাইট হ্যাভ থেকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটাও পাস্ট থার্ড কন্ডিশন বা পারফেক্ট কন্ডিশনাল। কারণ হচ্ছে যে সবসময় যে আপনার প্রিন্সিপাল ক্লোজটা ব্র্যাকেটে থাকবে তা না, সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা ব্র্যাকেটে থাকতে পারে। প্রিন্সিপাল ক্লোজটির ভার্ব যে ব্র্যাকেটে থাকবে এমন না, সাবঅর্ডিনেট ক্লোজটির ভার্ব ব্র্যাকেটে থাকতে পারে, থাকে, শুধু পারে না, থাকে। এবার আসি আমরা, হ্যাড ইউ টোল্ড মি। হ্যাড ইউ টোল্ড মি, এখানে আপনারা লক্ষ্য করেন ইফ আই হ্যাড টোল্ড হিম, এখানে ইফ ছিল আগে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড। আর এখানে দেখেন, লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করেন, ইফ নাই, হ্যাড আগে, সাবজেক্ট পরে। এটা হ্যাড টোল্ড পাস্ট পারফেক্ট কন্ডিশন দিছে, আর এটাও পাস্ট পারফেক্ট কন্ডিশন দিছে। তাহলে এটা পাস্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট কন্ডিশন দিলে প্রিন্সিপাল ক্লোজ হয় পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্ডিশন দিছে, প্রিন্সিপাল ক্লোজ হবে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ কনসিডারের পাস্ট পার্টিসিপল কনসিডার্ড। আচ্ছা, এখন এখানে এমন হলো কেন যে এখানে ইফ সরে যে ইফ ইউ হ্যাড না হয়ে হ্যাড ইউ, ইফ ইউ হ্যাড না হয়ে হ্যাড ইউ কেন হলো? এটা হচ্ছে বাক্যের অর্থের উপর জোর আরোপ করার জন্য। এটা তখন আপনার গ্রাজুয়ালি বড় হবেন, নিজেরা ফ্রি হ্যান্ড ইংরেজি লিখবেন, তখন জোর দিবেন না ডিল দিবেন, ভালো করে বুঝতে পারবেন, তখন আপনারা লিখবেন। আপাতত শিখে যান। আমি বলে দিলাম, কথাটা মনে রাখবেন, কেননা আপনারা অনেকে লিখতে পারেন সুন্দর ইংরেজি, অনেকে মোটামুটি পারেন, অনেকে একটু কম পারেন। আমাদের সবাইকেই সমান তালে এগোতে হবে। কারণ হচ্ছে যে কারোর ঘাড়ে 5টা করে মাথা না, যে 5 মাথালের ব্রেন ভালো, 1 মাথালের ব্রেন কম। আপনাদের সবাই ব্রেন আছে, ইউজ করতে হবে, শুধুমাত্র ভালো একটা মন থাকতে হবে। এখন এখানে আসেন 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নম্বর উদাহরণ। 7, 8, 9, 10 নম্বর উদাহরণ। এই সব কটা আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত। আপনারা দেখেন এখানে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে হ্যাড আছে মূল ভার্ব। আমার যদি পাখির মতো ডানা থাকতো, ছিল নাকি কোনো দিন কারোর পাখির মতো কোনো মানুষের ডানা? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে মাস মানে উড়ে বেড়াতাম। অবাস্তব কল্পনা, আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত। ঠিক সেইটাকেই, একই বাক্যকে ইফ সরিয়ে দিয়ে হ্যাডকে আগে আনা। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। আমি লিখছি, খেয়াল করেন, এখানে লিখছি সেকেন্ড কন্ডিশন, এখানে একই জিনিসে দিছি থার্ড কন্ডিশন। খেয়াল করবেন, ইফ আই ওয়ার ইউ, তুমি যদি আমি হতাম, বা তোমার জায়গায় আমি থাকলে, কোনোদিনই ছিলাম না, অতীত কোনোদিনই ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতে থাকবো না। তার মানে অবাস্তব চিন্তা। এবং দেখেন পরবর্তীতে নেগেটিভ বাক্য দিছি বলে, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। ওই যে উড আছে, ডু ইনফিনিটিভ আছে এখানে, তাহলে এটা আছে সেকেন্ড কন্ডিশন দিছি। আর দেখেন ওয়ার আই ইউ, ইফকে সরাই দিছি, আই আগে সাবজেক্টের পূর্বে ওয়ার নিয়ে আসছি, একই অর্থ দুটিরই একই অর্থ। ওয়ার ইউ, যে তোমার জায়গায় আমি হলে, তোমার জায়গায় আমি কী করতাম? আই উড নট হ্যাভ ডান ইট, আমি এটা করতাম না। এখানে দেখেন দিস থার্ড কন্ডিশন, অর্থাৎ আনরিয়েল পাস্ট, সাবঅর্ডিনেট ইফ সাবজেক্ট হ্যাড, ইফ সাবজেক্ট ওয়ার, ইফ সাবজেক্ট হ্যাড, ইফ সাবজেক্ট ওয়ার, আনরিয়েল পাস্ট।
আবার অনেক জায়গায় ওই হ্যাড দেওয়াটাকে ইফ নাই হ্যাড সাবজেক্ট তারপরে বাদবাকি অংশ, ওয়ার সাবজেক্ট তারপরে বাদবাকি যা আছে থাকলো, এগুলো আছে আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট থাকলে আপনি সেকেন্ড কন্ডিশনও বানাতে পারেন, সেকেন্ড কন্ডিশনও দিতে পারেন, থার্ড কন্ডিশনও দিতে পারেন। আনরিয়েল পাস্টের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনও দেওয়া যাবে, থার্ড কন্ডিশনও দেওয়া যাবে। টেন্সের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশন আসে। আর আনরিয়েল পাস্টে থার্ড কন্ডিশনও ব্যবহার করা যায় এবং হয়, ব্যবহার করা যায় না শুধুমাত্র, ব্যবহার করা হয়। লাস্ট যেটা আমি দিছি, আনলেস ইউ ওয়ার্ক রেগুলারলি ইউ ক্যান নট এক্সপেক্ট বেটার। আনলেস ইউ ওয়ার্ক রেগুলারলি ইউ ক্যানট এক্সপেক্ট বেটার। আনলেস সমান সমান ইফ নট, যদি না, ইফ নট। যেমন আনলেস ইউ ওয়ার্ক রেগুলারলি, এটা যদি আমরা ইফ দিয়ে লিখতাম, ইফ ইউ ডু নট ওয়ার্ক রেগুলারলি। আনলেস হি ওয়ার্কস রেগুলারলি ইফ হি ডাজ নট ওয়ার্ক রেগুলারলি। তো ওই যে ইফের পরে ইউ বা আই, ডু নট, ডাজ নট, ডিড নট বাদ দিয়ে আমরা আনলেস কথাটাই নেগেটিভ, আনলেস শব্দটি নেগেটিভ। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফের নেগেটিভ ফর্ম। ইফ এর নেগেটিভ ফর্ম আছে আনলেস, ইফ এর নেগেটিভ ফর্ম আনলেস। তাহলে এখানে ওই ফিউচার ইনডেফিনিট না লেখে ওই যে ক্যান উইল না ব্যবহার করে ক্যানও ব্যবহার করা যায়। এই যে আমি দিয়ে দিছি যাতে আপনারা দেখলে বিভ্রান্ত না হন, কোনো জায়গায় লেখাটাকে দেখলে বিভ্রান্ত না যে এটা ভুল আছে। যে ইউ উইল নট এক্সপেক্ট বেটার, ইউ ক্যান নট এক্সপেক্ট বেটার, মিনিংটা ক্লিয়ার আসে। আনলেস দেওয়া থাকলে উইল নট এর সাথে উইলের পরিবর্তে ক্যান ব্যবহারটাই বেশি ভালো মিনিংফুল বাক্য গঠন করতে সহায়তা করে। আশা করি মোটামুটি বুঝছেন। অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আমি এখন জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন আমি লিখে দিচ্ছি। আমার ডাস্টার নাই, সুতরাং এখন আমি আপনাদের বোর্ডে লিখে দিচ্ছি জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন কি গঠনটা। জিরো কন্ডিশন, ইফ বা হোয়েন প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ইফ বা হোয়েন প্লাস পাস্ট প্লাস পাস্ট। ফার্স্ট কন্ডিশন, if plus present plus future. Second condition, if plus would, could or might plus V1 মানে ইনফিনিটিভ, থার্ড কন্ডিশন,
থার্ড কন্ডিশন, if plus would have আমি আরও ইজি করে দিই, আর আপনার সমস্যা হবে। থার্ড কন্ডিশন, would, could, might, plus have, plus V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ইফটা না দিলেও চলবে আমাদের। তাহলে আমি একটু আলোচনা করি যে জিরো কন্ডিশন কি। ইফ বা হোয়েন ব্যবহার করা যাবে শুধুমাত্র জিরো কন্ডিশনে। ইফ বা হোয়েন প্লাস প্রেজেন্ট, সাবঅর্ডিনেট ক্লোজে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রিন্সিপাল ক্লোজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আবার ইফ বা হোয়েন, এই দুটো হচ্ছে জিরো কন্ডিশন। ইফ বা হোয়েন প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ইফ বা হোয়েনের পরে সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট ইনডেফিনিট, প্রিন্সিপাল ক্লোজটাও পাস্ট ইনডেফিনিট। ফার্স্ট কন্ডিশন, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রিন্সিপাল ক্লোজটি ফিউচার ইনডেফিনিট। সেকেন্ড কন্ডিশন, সাবজেক্ট পরে উড, কুড অথবা মাইট, যেটাকে আমরা V1 সবসময় আছে ইনফিনিটিভ, V1 আছে সবসময় ইনফিনিটিভ। থার্ড কন্ডিশন, উড, কুড, মাইট প্লাস হ্যাভ, অর্থাৎ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূলের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনার ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনার জন্য ভালো হবে। এখন আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করলাম। আমি চেষ্টা করব আমরা ভার্বের কততম লেকচার লিখে দেওয়া হবে। একটা দুটি লেকচারে সম্ভব না। আমি একটা ভার্বের লেকচারের পরে একটা যাবে প্রিপোজিশন লেকচার, আবার একটা ভার্বের লেকচার, একটা প্রিপোজিশন, ভার্বের লেকচারের পরে ভার্ব 1, আবার প্রিপোজিশন দিলে প্রিপোজিশন 1, আবার ভার্ব আসলে ভার্ব 2, প্রিপোজিশন হলে প্রিপোজিশন 2। এরকম আমরা লেকচারগুলো ছেড়ে যাব এবং অনবরত আপনারা পেতে থাকবেন। এসএসসি এইচএসসিদের টেস্টের আগেই আমি এই প্রয়োজনীয় ক্লাসগুলো শেষ করব। আপনারা নিয়মিত ক্লাসগুলি করবেন, বাড়িতে অযথা সময় নষ্ট করবেন সেটা না করে আপনারা এটা নিয়মিত পড়েন। এখন আমি আপনাদের বিনোদনের জন্য শুরুতে একটা আবৃত্তি করতাম কবিতা। আজকে যেহেতু গ্রামার, আগে একটু কাঠখোট্টা জিনিস, গ্রামার হচ্ছে কাঠখোট্টা জিনিস হলো, এখন আমরা একটু আসি একটু বিনোদনমূলক, তবে এটা আমাদের বয়সে এসে অনেক মনের কথা। ইদানিং বড্ড ভুলো মনে হয়ে গেছি, গেট খুলতে যাব নিজের হাতে রাখা চাবির গোছা খুঁজে পাই না, বাথরুম থেকে বেরিয়ে চশমাটা, বাইরে বের হতে মানিব্যাগটা যেন লাপাত্তা, জরুরি কিছু কোথায় রেখেছি বেমালুম ভুলে যাই, কখনো কখনো জেসমিনকে শারমিন, লুবনাকে লাবণী, লতাকে ললিতা ডেকে বসি, এক ঘোরের মধ্যে সারাক্ষণ, আশা হতাশার মাঝে দোদুল্যমান মানসিক অসুস্থতা, বাজারে ফর্দ নিয়েও 2-4টা ভুলভাল করে বসি, চিনির বদলে নুন, নুনের বদলে চুন, আরও কত কী। মাঝে মধ্যে নিজেকে হাস্যাস্পদ মনে হয়, ডিম ভাজা দিয়ে রুটি খেতে খেতে হয়তো বউকে বলে বসি, আজকে তরকারিতে লবণ কম হয়েছে। ভুলি নাই শৈশব কৈশোরের সেই উন্মাদনার কথা,
ভুলি নাই বসন্তের সকালে পাখি ডাকার আগে বিছানা ছেড়ে নগ্ন গায়ে বসন্তের সমীরণে অবগাহন। ভুলি নাই দিগম্বর হয়ে নদীতে ঝাঁপ দিয়ে ডুব সাঁতারের কথা। ভুলি নাই অস্বীকৃত সেই সব খেলা ও খেলার সাথীদের ভুলি নাই। ভুলি নাই ঈদ পূজা পার্বণের আনন্দঘন প্রতিটি মুহূর্ত। ভুলি নাই মেলায় মাটির খেলনা, বাঁশের বাঁশি, নানা ধরনের মুখরোচক খাদ্যের স্বাদ। ভুলি নাই মা চাষিদের রান্না করা বড় ছোট মাঝারি মাছের ঝোলের স্বাদ। আরও কত কী। ভুলি নাই ৩৯ বছর আগে ৪-৫ মিনিটের খুশি লজ্জা মিশানো এক গ্রাম্য অপসরীর হাসি। দুজনে ভুলে গিয়েছিলাম ভালোবাসি বলতে। ভুলি নাই তার আপেল রক্তিম গালের হাত চেপে দ্রুত প্রস্থানের কথা এবং যুগপৎ নিজেরও চোরের মতো প্রস্থানের কথা। ইদানিং ওই ৪-৫ মিনিট আমাকে তাড়িয়ে ফিরছে। ভুলি নাই, বলতে চাইও না, শুধু চাই একটি সুযোগ, যান্ত্রিক জীবন থেকে প্রকৃতির কোলে প্রত্যাবর্তন। ইচ্ছেটা এখন আইয়ের পরে ওয়ারের ব্যবহারের মতো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।